AIFB নেটওয়ার্কের আজকের এই বিশেষ ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। ইতিহাস মানে তো শুধু ধুলো পড়া বইয়ের পাতা বা কিছু কাঠখোট্টা সাল তারিখ নয়। ইতিহাস হলো মানুষের আত্মত্যাগ, বিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার গল্প। 1831-এর 6 মে উত্তর পশ্চিম সীমান্তের এক শান্ত পাহাড়ি উপত্যকা এই বালাকোট। এই মাটিতে মিশে আছে শত শত মানুষের রক্ত, আর এই বাতাসেই লুকিয়ে আছে এক বিশাল পরিবর্তনের বীজ। আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে 19 শতকের এই একটি আন্দোলন পুরো ভারতবর্ষের মানচিত্র আর চিন্তাধারাতে কাঁপিয়ে দিয়েছিল। তো চলুন এই রোমাঞ্চকর ইতিহাসের গভীরে প্রবেশ করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু ভাবা যাক। খাইবার পাখতুনখোয়ার মতো একেবারে দুর্গম এবং প্রত্যন্ত একটা উপত্যকা কিভাবে 19 শতকের এক বিশাল সংস্কার এবং উপনিবেশ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠল? হাজার হাজার মাইল দূর থেকে মানুষ কেন ছুটে গিয়েছিল ওই অচেনা পাহাড়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের সামনে উন্মোচিত হবে এক অকল্পনীয় আদর্শিক বিপ্লবের ইতিহাস, যে বিপ্লব 1831 সালের ওই মে মাসে তার চূড়ান্ত পরিণতি পেয়েছিল। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা মূলত 6টি ধাপে ভাগ করেছি। প্রথমে দেখব মুসলিম সমাজের ঐতিহাসিক সংকট, এরপর সৈয়দ আহমদের সংস্কার আন্দোলন, এই আন্দোলনে বাংলার কি অবদান ছিল, হিজরত ও রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনা, বালাকোটের চূড়ান্ত যুদ্ধ এবং সবশেষে এর দীর্ঘমেয়াদী ঐতিহাসিক প্রভাব। তো চলুন প্রথম ধাপটি দিয়ে শুরু করা যাক, মুসলিম সমাজের ঐতিহাসিক সংকট। দেখুন, 1800 শতকের শেষ আর 19 শতকের শুরুর দিককার ভারতবর্ষের পরিস্থিতি না বুঝলে এই আন্দোলনের বিশালতাটা আসলে বোঝা সম্ভব নয়। ঐতিহাসিক সূত্রগুলো ঘাটলে দেখা যায় একদিকে তখন মোগল সাম্রাজ্যের পতন ঘটছে, রাজনৈতিক ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে, আর ঠিক তার বিপরীতেই খুব দ্রুত গতিতে উত্থান ঘটছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মহারাজা রঞ্জিত সিং এর নেতৃত্বাধীন শিখ সাম্রাজ্যের। মুসলমান আলেমরা তাদের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্তৃত্ব একেবারেই হারিয়ে ফেলেছিলেন। দাপ্তরিক ভাষা ফার্সি থেকে বদলে ইংরেজি হয়ে যায়। অন্যদিকে শিখ শাসিত অঞ্চলে ধর্মীয় স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। অবস্থা এতটাই চরম আকার ধারণ করেছিল যে চিন্তা করুন, লাহোরের বিখ্যাত বাদশাহী মসজিদকে রীতিমতো ঘোড়ার আস্তা বলে পরিণত করা হয়েছিল, এমনকি আজান দেওয়ার উপরও কঠোর নিষেধাজ্ঞা ছিল। ঠিক এই রকম চরম হতাশা আর ঘোর অন্ধকারের মাঝেই প্রয়োজন ছিল একটি নতুন আলোর। আর সেই আলো নিয়েই আসে আমাদের দ্বিতীয় ধাপ, সৈয়দ আহমদের সংস্কার আন্দোলন। এমন এক টালমাটাল সময়ে আবির্ভাব ঘটে এক দারুণ দূরদর্শী নেতার। 1786 সালে ভারতের রায়বেরেলিতে জন্মগ্রহণ করা এই মানুষটির নাম সৈয়দ আহমেদ বেরুলভী। তিনি তরিকাই মোহাম্মদিয়া নামে যে আন্দোলন শুরু করেছিলেন সেটা কিন্তু নিছক কোনো সাধারণ আধ্যাত্মিক চর্চা ছিল না। এটি ছিল 19 শতকের এমন এক অনন্য সংস্কার আন্দোলন যেখানে আত্মশুদ্ধির পাশাপাশি রাজনৈতিক সার্বভৌমত্ব এবং তৎকালীন বিরুদ্ধ শক্তির বিপক্ষে সশস্ত্র প্রতিরোধের এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছিল। অনুসারীদের কাছে এটা ছিল সমাজের গভীরে শেকড়গাড়া কুসংস্কারগুলো উপড়ে ফেলে একটি সংঘবদ্ধ রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার পথ। এই আন্দোলনের মূল ভিত্তিগুলো ছিল বেশ চমকপ্রদ। প্রথমত, আত্মশুদ্ধি অর্জন এবং সমাজ থেকে শিরক ও বিদায়তের মতো কুসংস্কার দূর করা। দ্বিতীয়ত, সামরিক প্রস্তুতি। সৈয়দ আহমদ ছোটবেলা থেকেই শারীরিক কসরত, সাঁতার এবং সামরিক বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। তিনি খুব ভালো করেই বুঝতেন অধিকার আদায়ের জন্য শক্তির প্রয়োজন, আর সবশেষে তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে ব্রিটিশ বা অন্য কোনো শক্তির খবরদারি থাকবে না। আধ্যাত্মিক শৃঙ্খলা এবং একেবারে প্র্যাকটিক্যাল সামরিক প্রশিক্ষণের এমন যুগলবন্দি সেই সময় ছিল রীতিমতো অভাবনীয় একটা ব্যাপার। এবার আসি তৃতীয় ধাপে, বাংলার অবদান। আপনাদের মনে হতে পারে উত্তর পশ্চিম সীমান্তের এই আন্দোলনের সাথে হাজার মাইল দূরের বাংলার আবার কি সম্পর্ক? ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে এই আন্দোলনটা ছিল আসলেই বিশাল। 1821 সালে সৈয়দ আহমদ যখন হজ পালনের উদ্দেশ্যে কলকাতা হয়ে যাত্রা করেন, তখন তার সেই সফর বাংলার মানুষের মাঝে এক অভূতপূর্ব জাগরণ তৈরি করেছিল। মাওলানা কারামত আলী জৌনপুরি, এনায়েত আলী এবং ইমামউদ্দিন বাঙ্গালীর মতো নেতারা এই আন্দোলনের বার্তাকে একদম বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, কলকাতা থেকে শুরু করে বরিশাল, সিলেট এবং নোয়াখালীর মতো অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। বালাকোটের ওই রণাঙ্গনে শহীদ হওয়া মুজাহিদদের মধ্যে বহু মানুষ ছিলেন এই বাংলারই সন্তান। এটা প্রমাণ করে যে এই আন্দোলনের জনসম্পৃক্ততা কতটা গভীরে পৌঁছেছিল। এরপর আমরা দেখব চতুর্থ ধাপ, হিজরত ও রাষ্ট্র প্রতিষ্ঠা। এই পর্যায়ে এসে আন্দোলনটি কেবল আর প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একেবারেই সুনির্দিষ্ট কৌশলগত রূপ নেয়। এই অভিযানের বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক আছে। 1821 সালের ঐতিহাসিক হজ যাত্রার পর 1826 সালে সৈয়দ আহমদ তার 600 জন একনিষ্ঠ অনুসারী নিয়ে নিজেদের জন্মভূমি ছেড়ে উত্তর পশ্চিম সীমান্তের দিকে হিজরত শুরু করেন। হাজার হাজার মাইল পাহাড়ি ও দুর্গম পথ পাড়ি দিয়ে তারা সেখানে পৌঁছান।
এরপর 1827 সালে তিনি সব গোত্রের সম্মতিতে ইমাম হিসেবে নির্বাচিত হন, আর সবশেষে আসে 1831 সালের সেই চূড়ান্ত যুদ্ধ। এই ঘটনা প্রবাহগুলো দেখলেই বোঝা যায় তাদের এই সংগ্রাম কতটা সুপরিকল্পিত ছিল। রাষ্ট্র প্রতিষ্ঠার এই ধাপে মূলত 3টি কাজ করা হয়েছিল। 1. সীমান্তে কৌশলগত অবস্থান গ্রহণ। 2. স্থানীয় আফগান ও পশতুন উপজাতিদের ঐক্যবদ্ধ করা। আর 3. শরিয়া ভিত্তিক একটি শাসন ব্যবস্থা কায়েম করা। প্রাথমিক পর্যায়ে তারা আকরো সহ বেশ কিছু যুদ্ধে দারুণ সাফল্য পেয়েছিলেন, কিন্তু ইতিহাস তো সব সময় সোজা পথে হাঁটে না। নিরপেক্ষভাবে বলতে গেলে এই রাষ্ট্রটি অভ্যন্তরীণ কোন্দল এবং স্থানীয় কিছু নেতার বিশ্বাসঘাতকতার কারণে মারাত্মকভাবে হোঁচট খায়। স্থানীয় কিছু উপজাতির নেতা যখন নিজেদের স্বার্থে প্রতিপক্ষের সাথে হাত মেলায়, তখন আন্দোলনটি ভেতর থেকেই ভীষণ দুর্বল হয়ে পড়ে। আর এর পরিণতিতে আসে আমাদের পঞ্চম ধাপ, বালাকোটের চূড়ান্ত যুদ্ধ। 1831 সালের মে মাসের ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটি ছিল চরম অসম। পরিসংখ্যানটা শুনলে যে কেউ চমকে যাবে। একদিকে সৈয়দ আহমদের মাত্র 700 জন মুজাহিদ, আর অন্যদিকে প্রিন্স শের সিংয়ের নেতৃত্বাধীন 20,000-এরও বেশি সুসজ্জিত সৈন্য। বালাকোটের পাহাড়ি অবস্থান মুজাহিদদের কিছুটা সুবিধে দিলেও সংখ্যার এই বিশাল ব্যবধান বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। পাহাড় থেকে ধেয়ে আসা গুলির সামনে এই ক্ষুদ্র দলটি যে অসীম সাহসিকতার সাথে লড়াই করেছিল, ইতিহাসের পাতায় তা সত্যিই বিরল। কিন্তু ওই যে বলছিলাম বিশ্বাসঘাতকতার কথা, তীব্র প্রতিরোধ সত্ত্বেও অভ্যন্তরীণ তথ্য ফাঁস হয়ে যায় এবং প্রতিপক্ষ গোপন পথ চিনে ফেলে, মুজাহিদদের চারদিক থেকে ঘিরে ফেলে। 6 মের সেই অসম যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলভি এবং তার প্রধান সেনাপতি শাহ ইসমাইল লড়াই করে শাহাদত বরণ করেন। তাদের এই মৃত্যুর সাথে সাথেই মূলত এই আন্দোলনের তাৎক্ষণিক যে ভৌগোলিক বা রাষ্ট্রীয় স্বপ্ন ছিল, তার একটা সমাপ্তি ঘটে। সবশেষে আমাদের ষষ্ঠ ধাপ, এর ঐতিহাসিক প্রভাব। বালাকোটের রণাঙ্গনে ঝরা রক্ত দীর্ঘমেয়াদে ভারতবর্ষের ইতিহাসে গভীর ছাপ রেখে গিয়েছিল। মারাঠা শাসক রাজা হিন্দু রাওয়ের কাছে লেখা সৈয়দ আহমেদের একটি চিঠি থেকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার জানতে পারি। তিনি লিখেছিলেন, যে মুহূর্তে ভারত বিদেশিদের হাত থেকে মুক্ত হবে, শাসন এবং পদমর্যাদা তাদের হাতেই থাকবে যারা তা চায়। এই অসাধারণ ডকুমেন্টটি প্রমাণ করে যে সৈয়দ আহমেদের ভিশনটা কত বড় ছিল। তার মূল লক্ষ্যই ছিল ব্রিটিশ উপনিবেশবাদকে উৎখাত করে ভারতবর্ষের ক্ষমতা এদেশের হিন্দু ও মুসলিম স্থানীয় শাসকদের হাতেই ফিরিয়ে দেওয়া। বালাকোটের দীর্ঘমেয়াদী প্রভাব ছিল আসলেই অভাবনীয়। ওই আদর্শিক বীজটাই কিন্তু পরবর্তী দশকগুলোতে পুরো দক্ষিণ এশিয়ায় উপনিবেশ বিরোধী প্রতিরোধের জন্ম দেয়। অনেক ঐতিহাসিকই মনে করেন এটি ছিল 1857 সালে সেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের অন্যতম পূর্বসূরি। পরবর্তীতে যেসব ইসলামী সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল, তার প্রায় সবগুলোরই শেকড় এই বালাকোটের চেতনার সাথে যুক্ত। স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক বীজ মূলত ওই উপত্যকাতেই রোপিত হয়েছিল। তো আজকের এই বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়। 1831 সালের সেই উপত্যকায় মাত্র 700 মানুষের আত্মত্যাগ কিভাবে নীরবে এমন এক আদর্শিক ভিত তৈরি করে দিয়েছিল, যা পরবর্তী কয়েক দশক ধরে ভারতবর্ষের বিশাল সব স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। ইতিহাস আসলে আমাদের শেখায়, কখনো কখনো একটা অসম যুদ্ধের আপাত পরাজয়ও ভবিষ্যৎ বিজয়ের সবচেয়ে শক্তিশালী জ্বালানি হয়ে দাঁড়ায়। আশা করি আজকের এই বিশ্লেষণটি অতীতকে নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে সাহায্য করবে। AIFB নেটওয়ার্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ঐতিহাসিক বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে।